ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাই ডিয়ার স্টুডেন্ট। আজ আমরা আলোচনা করব উপগ্রহ কী এবং উপগ্রহের পরিচয় ও তার বৈশিষ্ট্য নিয়ে। তোমরা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। ধীরে ধীরে আমরা এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং গ্রহের উৎপত্তি এবং গ্রহের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি, তোমরা অবশ্যই দেখে নেবে। চলো আজ শুরু করছি উপগ্রহ কী। যে জ্যোতিষ্ক নিজের আলো ও উত্তাপ নেই, গ্রহের আকর্ষণে গ্রহের চারিপাশে ঘুরে, তাকে উপগ্রহ বলে। এই উপগ্রহ দুই রকম রয়েছে। একটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ, যেটা মানুষ সৃষ্টি করেছে। আরেকটি রয়েছে স্বাভাবিক উপগ্রহ, অর্থাৎ প্রকৃতি যেটা সৃষ্টি করতে, অর্থাৎ ন্যাচারাল স্যাটেলাইট। আর একটা হচ্ছে আর্টিফিশিয়াল স্যাটেলাইট। চলে আমরা দেখব যে সূর্যের যে প্রথম দুটি গ্রহ রয়েছে, অর্থাৎ বুধ ও শুক্র, এর কোনো উপগ্রহ নেই। কেন নেই? কারণ এই গ্রহ দুটি সূর্যের খুব কাছে অবস্থিত। তাই সূর্যের তাপমাত্রার কারণে এতটা পরিমাণে গরম হয় যে কোনো বস্তু কণা বা কোনো উপগ্রহকে বুধ এবং শুক্র তার নিজ কক্ষপথে ধরে রাখতে পারেনি। তৃতীয় গ্রহ পৃথিবী, অর্থাৎ আমাদের প্রিয় পৃথিবী। এর একটি গ্রহ রয়েছে, এর একটি উপগ্রহ রয়েছে যার নাম চাঁদ। এই চাঁদ সম্পর্কে ছোটবেলায় বিভিন্ন কথা প্রচলন রয়েছে। যেমন মাসিরা শোনাতো যে চাঁদ মামা টিক দিয়ে যা। আবার একটা কথা বড় হয়ে আমরা শুনি যে মারা বলে যে চাঁদের মতো নাকি বউ আনতে। অর্থাৎ চাঁদকে একবার মামা, একবার কি বলা হয়, বইয়ের সঙ্গে তুলনা করা হয়। চলো এই চাঁদ সম্পর্কে আমরা কিছু ইন্টারেস্টিং তথ্য জানবো। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 3,64,000 কিমি। চাঁদ সৃষ্টি হওয়ার সময় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কিন্তু কম ছিল এবং আজ থেকে প্রায় 200 গুণ বড় চাঁদ দেখা যেত আকাশে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চাঁদের দূরত্ব বাড়ায়, চাঁদকে এখন ছোট দেখায়। পৃথিবীর আয়তনের 1/4 সমান হচ্ছে চাঁদের আয়তন, 1/4। চাঁদের মধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর 1/6 তাই চাঁদে পৃথিবীর চেয়ে 6 গুণ বেশি লাভ দেওয়া যায়, কারণ মধ্যাকর্ষণ শক্তি অনেকটা কম। চাঁদের গায়েও বায়ুমণ্ডল ছিল এক সময়, কিন্তু চাঁদের মধ্যাকর্ষণ এতই কম হওয়ায় যে বায়ুমণ্ডলকে সে ধরে রাখতে পারেনি, তাই চাঁদে কোনো জীবের অস্তিত্ব ছিল না বা নেই। চাঁদ পৃথিবীর চারিদিকে আবর্তন করতে 27 দিন 8 ঘন্টা সময় লাগে। রাতের আকাশের রানী বলা হয় এই চাঁদকে। চাঁদের নিজস্ব কোনো আলো নেই, কিন্তু চাঁদ থেকে আলো প্রতিফলিত হয়ে পৃথিবীতে আসে এবং সেই আলো আসতে 1.3 সেকেন্ড সময় লাগে। 1.3 সেকেন্ড সময় লাগে। চাঁদের গায়ে কলঙ্ক বা কালো কালো ছোপ মনে হয় রাতের বেলায়, আসলে সেটা হচ্ছে উল্কা চাঁদের সঙ্গে সংঘর্ষ বা চাঁদের পৃষ্ঠে পড়ার কারণে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সেই গর্তটা অন্ধকার মনে হয়, কারণ আলো তার অন্ধকারে পৌঁছায় না, তাই সেখানে কালো মনে হয়। চাঁদের ওপর নির্ভর করে আমাদের মুসলিম ও হিন্দু ধর্মের মধ্যে কি রয়েছে, ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান চালু রয়েছে এর ওপর নির্ভর করে। তারপর দেখো চাঁদ সম্পর্কে আরও কিছু কথা, যেটা হচ্ছে চাঁদ এবং পৃথিবীর দূরত্ব কখনো কমে কখনো বাড়ে। যখন বাড়ে তাকে বলা হয় অ্যাপেজি, অর্থাৎ সূর্য থেকে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কখনো বাড়ে কখনো কমে। যখন দূরত্ব বাড়ে তাকে অ্যাপেজি বলা হয়, তখন চাঁদ 20% ছোট দেখায়। এবং যখন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কমে তখন তাকে পেরিজি বলা হয়, তখন চাঁদকে 20% বড় দেখায়। এবং পূর্ণিমা ও অমাবস্যার ব্যাপারটা আমরা ভালো করে বুঝে নিই। যদি আমরা পূর্ণিমা এবং অমাবস্যাটাকে ভালো করে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে পৃথিবীতে কীভাবে পূর্ণিমা এবং অমাবস্যা হয়। দেখো
সূর্যের থেকে যদি কোনো আলো আসে তাহলে সেই আলো চাঁদের ওপর যদি পড়ে তাহলে চাঁদের যে নিচের অংশটা অন্ধকার হবে। অর্থাৎ এই অংশটা অন্ধকার হলে আমরা যেহেতু কোথায় বাস করছি, পৃথিবীতে, এই পৃথিবী থেকে দেখুন তখন যদি আমরা চাঁদের দিকে তাকাই আমরা অন্ধকার অংশটা দেখতে পাবো, তার মানে তখন হবে অমাবস্যা। কিন্তু যদি আমরা দেখি যে সূর্য থেকে যদি পৃথিবীর দিকে চাঁদের দিকে আলো আসে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চাঁদের অপোজিট সাইডটা কিন্তু অন্ধকার হবে, সামনের দিকটা হচ্ছে কি আলোকিত হবে। অর্থাৎ মনে রাখবে যে আমরা পৃথিবী থেকে সবসময় চাঁদের অর্ধেক অংশটাই দেখতে পারি, কখনোই পুরোপুরি অংশটা আমরা দেখতে পাই না, কিন্তু অর্ধেক অংশটাই আমাদের কাছে গোলাকার মনে হয়, মানে একটা ফুটবলের মতো। দেখো যদি আমরা দেখাই তাহলে দেখতে পাবো যে কি পিছনের দিকটা অন্ধকার, সামনের দিকটা আলোকিত, অর্থাৎ আলোকিত অংশ আমরা পৃথিবী থেকে দেখতে পাবো, তাই এখন পূর্ণিমা হবে। ঠিক যদি আমরা কি করি এই অবস্থায় দেখি চাঁদকে, তাহলে দেখতে পাবো এই দিকটা অন্ধকার হবে, উল্টো দিকটা, সামনের দিকটা হবে আলোকিত, তার মানে এখান থেকে আমরা এটা দেখাবো। আবার আমরা যদি এদিক থেকে দেখাই তাহলে এই দিকটা কী হবে অন্ধকার, এদিকটা আলো, তাহলে তখন এই অবস্থায় দেখতে পাবো আমরা। তার মানে দেখে বুঝতে পারছি যে আমরা পৃথিবী থেকে যদি দেখি যে অংশটা আলো পড়ে না সেটা আমার অন্ধকার, সেই সময় অবশ্যই হয় যেটা আলো পড়ে সেটা দেখতে পাই, তাকে পূর্ণিমা বলে। অর্থাৎ পৃথিবী থেকে সবসময় আমরা কিন্তু অন্ধকারই দেখি চাঁদের অংশটিকে। অর্থাৎ আমরা যে দেখি টোটাল সার্কেলটা করতে সময় লাগে কত, 28 দিন, প্রায় 28 দিন। তার মানে 14 দিন পরপর কী হয় অমাবস্যা এবং কী হয় পূর্ণিমা হয়। 14 দিন পরপর অমাবস্যা এবং পূর্ণিমা হয়। মাঝের সময়গুলোকে বলা হয় কৃষ্ণপক্ষ, আর এদিকে বলা হয় শুক্লাপক্ষ। কৃষ্ণপক্ষ আর হচ্ছে শুক্লাপক্ষ। তার মানে একই মাসে কিন্তু দুবার কিন্তু পূর্ণিমা হতে পারে, কিন্তু মনে রাখবে ফেব্রুয়ারি মাসে, মনে রাখবে কি মাসে, ফেব্রুয়ারি মাসে কিন্তু কখনোই কি দেখা যাবে না, দুবার পূর্ণিমা দেখা যায় না, দুবার পূর্ণিমা দেখা যায় না। আশা করছি বুঝতে পেরেছ। তারপরে যদি দেখো বুঝতে পারবে যে কোনো মাসে যদি একবার পূর্ণিমা দেখা যায় সেটাকে বলা হয় নিউমুন অবস্থা, আর দুবার যদি দেখা যায় তাকে বলা হয় ব্লু মুন বলা হয়। তাকে কি বলা হয়, ব্লু মুন। এই চাঁদের বুকে প্রথম পা রেখেছিল নীল আর্মস্ট্রং। নীল আর্মস্ট্রং। তারপর দেখি যদি চাঁদ সূর্য পৃথিবী একই সরেখায় অবস্থান করলে সেই অবস্থাটাকে বলা হয় সিজিকি, অর্থাৎ 180 ডিগ্রি কোণে অবস্থান করে। এবং চাঁদ পৃথিবী যখন কি হয় 90 ডিগ্রি কোণে অবস্থান করে তখন সেই সময় মরা কোঠাল দেখা যায়, আর 180 ডিগ্রি এক কথায় সমকোণে অবস্থান সরল কোণে অবস্থান করলে তখন ভরা কোঠাল দেখা যায়। অর্থাৎ মূলত চাঁদ এর আকর্ষণ ও পৃথিবীর আবর্তন গতির ফলেই পৃথিবীর জলরাশি ফুলে ফেপে ওঠে, যেটাকে আমরা বলি জোয়ার, আর সমুদ্রের জলরাশি যখন নিচে নেমে পড়ে সেই অঞ্চলটাকে বলা হয় ভাটা। আমরা জোয়ার ভাটা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবো যে জোয়ার ভাটা কীভাবে হয় সেটা ভালো করে দেখো, লক্ষ্য করে তোমরা বুঝতে পারবে। দেখো চাঁদের আকর্ষণে মূলত কি হয়, জোয়ার ভাটা হয়ে থাকে। এই জোয়ার ভাটার সময় যেটা চাঁদের অংশ থাকে, অর্থাৎ পৃথিবীর যে অংশটি সূর্যের সামনে থাকে সেখানে চাঁদের আকর্ষণে কি হয়, সমুদ্রের জলরাশি সেখানে ফুলে ফেপে ওঠে, সেখানে কি হয় জোয়ার দেখা যায়। কিন্তু তার উল্টো দিকে দেখলে বোঝা যাবে যেহেতু কি হয় চাঁদের আকর্ষণ সেখানে কি হয় জিরো, তার মানে সেখানে জল কি হয় পৃথিবীর আবর্তন গতির ফলে ছিটকে যায়, এখানেও কিন্তু জোয়ার সৃষ্টি হয়। সেই জোয়ারটার নাম হচ্ছে কি গৌণ জোয়ার। কি বললাম, গৌণ জোয়ার। তাহলে চাঁদের আকর্ষণের সামনে সামনে যেটি হয় সেটার নাম হচ্ছে কি মুখ্য জোয়ার। বিপরীত দিকে কেন্দ্র বিমুখ শক্তি বলের কারণে জল ছিটকে গিয়ে গৌণ জোয়ারের সৃষ্টি হয়। আর দুই মধ্যবর্তী অঞ্চল থেকে জল এসে কি হয় এই অঞ্চলে, অর্থাৎ মুখ্য জোয়ার ও এদিকে গৌণ জোয়ারে প্রবাহিত হয়, অর্থাৎ বিপরীত দুই স্থানে কিন্তু ভাটার সৃষ্টি হয়। তাহলে আমরা দেখি যদি বুঝতে পারবো যে কোনো স্থানে জোয়ার ভাটার মধ্যে পার্থক্য হচ্ছে কত, 6 ঘন্টা, কিন্তু মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে ব্যবধান হচ্ছে 12 ঘন্টা 26 মিনিট। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য 12 ঘন্টা 26 মিনিট হয়ে থাকে। তারপর আমরা দেখব সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণটা কি। মনে রাখবে যে যখন সূর্য মধ্যবর্তী স্থানে যদি পৃথিবী তারপরে যদি চাঁদ একই সরলেখে আসে তখন সূর্য থেকে যে আলো আসছে অর্থাৎ রশ্মি পৃথিবীতে ঢাকা পড়ে যায় এবং চাঁদে সেই আলোটা কিন্তু পৌঁছায় না, তখন চাঁদ থেকে আর পৃথিবীকে দেখা যায় না। এটাকে কি বলা হয়, চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণ কতক্ষণ হয় মনে রাখবে, 3 থেকে 4 ঘন্টা হয় চন্দ্রগ্রহণের সময়কাল। ঠিক তেমনভাবে যদি দেখি সূর্য মাঝে চাঁদ এবং তারপরে যদি পৃথিবী আসে তাহলে একই সরলরেখা যদি আসে তাহলে কি হবে, সূর্যের যে আলো সেটা চাঁদে এসে পড়বে এবং চাঁদে কিছুটা আটকে যাওয়ার পর ঠিক এইরকমভাবে দেখলে তোমরা বুঝতে পারো যে পৃথিবীর সম্পূর্ণ অংশ কিন্তু কি হবে না, কখনোই সূর্যগ্রহণ দেখা যাবে না। পৃথিবীর কিছুটা স্থানে কিন্তু দেখা যাবে কি সূর্যগ্রহণ দেখা যাবে, অর্থাৎ সূর্যকে দেখা যাবে না। মনে রাখবে সূর্যগ্রহণের সময় হচ্ছে
5 থেকে 7 মিনিট হয়, অর্থাৎ 5 থেকে 7 মিনিট পর কিন্তু সূর্যকে আবার পরিষ্কারভাবে দেখা যায়। সূর্যগ্রহণের সময় খালি চোখে দেখতে নেই, কারণ সূর্যগ্রহণের সময় কিছু রেডিয়েশন পৃথিবীর দিকে আসে, তার জন্য খালি চোখে দেখতে নেই, রেটিনা পুড়ে যেতে পারে। এই চাঁদেই পরীক্ষা করার জন্য ভারত বিভিন্ন কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে। প্রথম চন্দ্রযান 1 পাঠিয়েছিল, কিন্তু সেটা ব্যর্থ হয়েছিল। তারপরে যেটা পাঠিয়েছিল চন্দ্রযান 2। চন্দ্রযান 2 এর দুটো অংশ ছিল, একটা বিক্রম আর একটা হচ্ছে কি প্যাগ 1। এটি কিন্তু সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে কী করে অবতরণ করে বা ল্যান্ড করেছিল। এর মূল উদ্দেশ্য ছিল চাঁদের মাটি এবং শিলা সংগ্রহ করে সেটা ইসরোকে পাঠানো, অর্থাৎ সেখানকার ছবি তুলে ইসরোকে পাঠানোর জন্য এটা করা হয়েছিল। এর আগেও কিন্তু আমেরিকা, রাশিয়া, চীন বিভিন্ন দেশ কিন্তু গিয়েছিল। ভারত কিন্তু 5ম স্থান অধিকার করলো এই চন্দ্রযান 2 ল্যান্ড করে। তারপর আমরা অন্যান্য গ্রহের উপগ্রহ সম্পর্কে আলোচনা করব। যেমন আমরা দেখি যে মঙ্গল গ্রহের মোট 2টি উপগ্রহ রয়েছে, অর্থাৎ পৃথিবীর মতো ওখানে 2টি চাঁদ ওঠে। একটা হচ্ছে ডাইমোস আর একটা নাম হচ্ছে ফোবাস। ঠিক আছে, ডাইমোস আর ফোবাস। উপগ্রহের মধ্যে ডাইমোস উপগ্রহটি সবচেয়ে ছোট, অর্থাৎ ক্ষুদ্রতম। বৃহস্পতির এরকম উপগ্রহ রয়েছে 67টি, অর্থাৎ 67 চাঁদ দেখা যায় বৃহস্পতির গ্রহের চারিদিকে। এর মধ্যে সবচেয়ে বৃহত্তম হচ্ছে গ্যানিমিড। সবচেয়ে বৃহত্তম কি গ্যানিমিড, এছাড়াও ইউরোপা বলে আছে। তারপর আমরা দেখি শনির উপগ্রহ রয়েছে মোট 82টি। পরীক্ষা কোশ্চেন আছে কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি? শনির উপগ্রহ সবচেয়ে বেশি, এবং এই শনি গ্রহের উপগ্রহের নাম হলো টাইটান। মনে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। টাইটান হচ্ছে কি শনির উপগ্রহ, যেটি উপগ্রহের মধ্যে সবচেয়ে বড়। উপগ্রহের মধ্যে সবচেয়ে বড় কে? শনির উপগ্রহ টাইটান। আর যদি বলে ক্ষুদ্রতম তাহলে হবে ডাইমোস, যেটা মঙ্গলের উপগ্রহ। কিন্তু গ্রহ বললে হবে বৃহস্পতি, আর গ্রহের মধ্যে বড় হচ্ছে বৃহস্পতি, কিন্তু ছোট বললে হবে বুধ। এটা মনে রাখবে, অনেক স্টুডেন্ট ভুল করে ফেলে। উপগ্রহের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে টাইটান, আর যেটা শনির উপগ্রহ, আর সবচেয়ে ক্ষুদ্রতম হচ্ছে ডাইমোস। তারপর দেখো যে ইউরেনাস গ্রহের চারিপাশে প্রায় 27টি উপগ্রহ রয়েছে। তার মধ্যে একটি নাম হলো মিরান্ডান। মনে রাখবে, ইউরেনাস গ্রহটি 90 ডিগ্রি ঝুঁকে অবস্থান করেছে, তাই এই গ্রহকে অনেক সময় লাইন প্ল্যানেট বলা হয়, মানে সরলরেখায় অবস্থিত গ্রহ বলা হয়। নেপচুন, এর 13টি উপগ্রহ রয়েছে, যার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ট্রাইটন। হ্যাঁ, মনে রাখবে, শনি হচ্ছে টাইটান আর এটা হচ্ছে ট্রাইটন। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। সুস্থ থাকো, ব্যস্ত থাকো এবং পড়াশোনা করতে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং।